তবে বৈদেশিক অর্থায়নে 2টি প্রকল্প পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন আছে। প্রথমটি হচ্ছে ইকোসিস্টেম বেসড অ্যাপ্রোচেস টু অ্যাডাপ্টেশন EBA, দি ড্রাউট প্রোন বারিন্দ্র ট্র্যাক্ট অ্যান্ড হাওর ওয়েটল্যান্ড এরিয়া, প্রথম সংশোধিত শীর্ষক একটি প্রকল্প। প্রকল্পটি রাজশাহীর তানোর, চাঁপাইনবাবগঞ্জের নাচল ও গমস্তাপুর, রংপুরের পীরগঞ্জ, মৌলভীবাজারের জুড়ি, কুলাউড়া ও বড়লেখা এবং সিলেটের পেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলায় জুলাই 2019 থেকে জুন 2027 মেয়াদে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় 57,98,00,000 টাকা। এই প্রকল্পে চাঁপাইনবাবগঞ্জের নাচল ও গমস্তাপুরে খাল ও পুকুর পুনঃখনন, বনায়ন ও বনায়ন, বৃষ্টির পানি সংগ্রহ, নার্সারি স্থাপন, বসত বাড়িতে বৃক্ষরোপণ, কৃষি বাগান, মশলা চাষ, মাছ চাষ ও স্থানীয় প্রশিক্ষণ কার্যক্রম চলমান আছে। দ্বিতীয় প্রকল্পটি হচ্ছে বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট লাইভলিহুড ইন ভালনারেবল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ, প্রথম সংশোধনী শীর্ষক প্রকল্প। প্রকল্পটি রাজশাহীর গোদাবাড়ি, চাঁপাইনবাবগঞ্জের নাচল ও বোলাহাট, খুলনার পাইকগাছা, বাটিয়াঘাটা, ডুমুরিয়া, রাঙ্গামাটির কাউখালী এবং খাগড়াছড়ি সদর ও মানিকছড়ি উপজেলায় জুলাই 2003 থেকে জুন 2028 মেয়াদে চলমান আছে। প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় 104,50,00,000 টাকা। প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার জনগণের মধ্যে জলবায়ু পরিবর্তন সহিষ্ণুতা আরও বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, আরও আছে, যদি আপনি অনুমোদন করেন সেটা পঠিত বলে গণ্য হইবে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য করা হলো। মাননীয় সদস্য জনাব নুরুল ইসলাম একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রীর প্রশ্ন উত্তরে জানতে পারলাম যে ট্রাস্ট ফান্ড থেকে কোনো ফান্ড চাঁপাইনবাবগঞ্জের এই অঞ্চলের জন্য বরাদ্দ নেই। আমি এ পর্যায়ে প্রশ্ন করতে চাই যে বরেন্দ্র অঞ্চলের জেলাগুলোতে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে ভূগর্ভস্থ পানির স্তর প্রতিনিয়ত হ্রাস পেয়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ নলকূপ তো বটেই, গভীর নলকূপ থেকেও গ্রীষ্ম মৌসুমে পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না, যার ফলে এই অঞ্চলের মানুষের কষ্ট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। খরা মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এবং সদর এলাকার জনগণের মধ্যে পানির জন্য হাহাকার বিরাজ করে। এছাড়া ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলনের ফলে সুপেয় পানিতে আর্সেনিক ও ফ্লোরাইডের মাত্রাতিরিক্ত উপস্থিতি দেখা যাচ্ছে, যা দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্য বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এমত অবস্থায় ভূগর্ভস্থ পানির চাপ কমাতে ও সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে পদ্মা ও মহানন্দা নদীর পানি কাজে লাগিয়ে একটি মেগা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করার মাধ্যমে সমগ্র চাঁপাইনবাবগঞ্জ সহ বরেন্দ্র অঞ্চলের সুপেয় ও সেচের পানির সরবরাহের কোনো বিশেষ পদক্ষেপ গ্রহণ করবেন কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী জনাব আব্দুল্লাহ ওয়াল মিন্টু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আগে যে প্রকল্পটির কথা বললাম সেটাতে কিন্তু ওই চাঁপাইনবাবগঞ্জের কিছু এলাকায় নাচল এবং গমস্তাপুরে সেখানে কিন্তু খাল ও পুকুর পুনঃখনন, বনায়ন ও পুনঃবনায়ন, বৃষ্টির পানি সংগ্রহ এবং বসত বাড়িতে বৃক্ষরোপণ, এই সবই কিন্তু যেন পানি সংরক্ষণ করা যায়। তবে মাননীয় সদস্য যে প্রশ্নটা উঠাচ্ছেন সেটা যদি আমাদের ক্লাইমেট ট্রাস্ট ফান্ডের ভিতরে যদি করা যায় তাহলে সেই প্রচেষ্টা নেওয়া হবে অবশ্যই। তবে মূল উদ্দেশ্যই কিন্তু যেন পানি সংরক্ষণ করা যায়, যাতে করে এই যাতে করে যখন পানির অভাব হয় যেন সারফেস ওয়াটার ব্যবহার করা যায়। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। জনাব লুৎফুর রহমান, কক্সবাজার 3।
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। শুভ নববর্ষ। মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, যারা সমুদ্রের জলোচ্ছ্বাসে, পাহাড় ধসে বাস্তুচ্যুত হয়, নদী ভাঙানো বাস্তুচ্যুত হয়, এই সমস্ত জলবায়ু উদ্বাস্তুদের জন্য কোনো পুনর্বাসন প্রকল্প, তাদের যাতে বাড়িঘর দিতে পারে, এই ধরনের কোনো প্রকল্প তার মন্ত্রণালয়ে নেবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। যারা জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত, অবশ্যই আমাদের সরকার তাদের পুনর্বাসনের বন্দোবস্ত করার জন্য প্রচেষ্টা নেবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন, তারকা চিহ্নিত প্রশ্ন 440, মাননীয় সদস্য জনাব হারুনুর রশিদ, রাজবাড়ী 2। প্রশ্নটি পড়তে হবে না, জাস্ট উত্থাপন করলেই চলবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা, 215 গোপালগঞ্জ 1। মাননীয় সংসদ সদস্য জনাব হারুনুর রশিদ, রাজবাড়ী 2, 210-এর পক্ষে আপনার মাধ্যমে মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের কাছে তারকা চিহ্নিত প্রশ্ন 440 উপস্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। এখানে প্রশ্নটা ছিল যে রাজবাড়ী উপজেলায় পেঁয়াজের উৎপাদন সংরক্ষণ এই সংক্রান্ত। উত্তর, পেঁয়াজ সংরক্ষণের মাধ্যমে কৃষক পর্যায়ে প্রকল্প প্রণোদনার মাধ্যমে পাংশা উপজেলায় 505টি, কালুখালী উপজেলায় 260টি এবং বালিয়াকান্দি উপজেলায় 495টি এয়ার ফ্লো মেশিন সরবরাহ ও স্থাপন করা হয়েছে। মাননীয় স্পিকার, তাছাড়া এয়ার ফ্লো মেশিন স্থাপনের মাধ্যমে কৃষক পর্যায়ে পেঁয়াজ রসুন সংরক্ষণের লক্ষ্যে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক বায়ু প্রবাহ পদ্ধতিতে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন ও বিপণন কার্যক্রম উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে। প্রকল্পটি বর্তমানে পর্যালোচনার জন্য কৃষি মন্ত্রণালয়ে রয়েছে। প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলা সহ পেঁয়াজ ও রসুন অধিক উৎপাদনশীল এলাকায় মোট 8,000টি এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা অনুমোদন সাপেক্ষে রাজবাড়ী 2, পাংশা, বালিয়াকান্দা, কালুখালী উপজেলায় 800 থেকে 1000টি এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জনাব মাননীয় সদস্য সেলিমুজ্জামান মোল্লা, আপনি প্রশ্ন উত্থাপন করেন, আপনার নিজের সিট থেকে প্রশ্ন উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার জিজ্ঞাসা, বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজের চাহিদা রয়েছে, আমাদের দেশে কিন্তু সেই পরিমাণ পেঁয়াজ উৎপাদিত হয়, কিন্তু সংরক্ষণের অভাবে আমরা প্রতি বছর 6-7 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমাদের নষ্ট হয়ে যায়। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন যে পেঁয়াজ, যেসব অঞ্চলে পেঁয়াজ বেশি করে উৎপাদন হয় সেই সব অঞ্চলের পেঁয়াজ সংরক্ষণের জন্য পর্যাপ্ত পরিমাণ মডেল ঘর যেটা হলো এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে মডেল ঘর তৈরি করা হয়। একটা মডেল ঘর তৈরি করতে 4 থেকে 4.5 লক্ষ টাকা খরচ হয়, যেখানে আমরা নির্বিঘ্নে 600 থেকে 800 মন পেঁয়াজ আমরা সংরক্ষণ করতে পারি। আপনি পর্যাপ্ত পরিমাণ
পেঁয়াজ সংরক্ষণের জন্য, যাতে আমাদের ক্রাইসিসের সময় বাইরে থেকে আমদানি করা না হয়, সেজন্য কোনো জরুরি কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার জিজ্ঞাসা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। একেবারে সঠিক জায়গায় উনি প্রশ্ন করেছেন, সঠিক প্রশ্ন করেছেন। এটা দেশের জন্য একটা বড় ধরনের সমস্যা ছিল। মাননীয় স্পিকারের কথা সত্য, বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়, বিশেষ করে রাজবাড়ী উপজেলা পেঁয়াজ উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। যেই পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়, এই পেঁয়াজ শুধু সঠিক সংরক্ষণ করতে না পারাতে 25 থেকে 30% পেঁয়াজ নষ্ট হয়ে যায়। এবং এরই মধ্যে আমাদের নতুন যে আমরা এয়ার ফ্লোয়িং মেশিনের মাধ্যমে যে সংরক্ষণ চালু করেছি, আমি আমার আগেই বলে দিয়েছি, এটা ওই যেই উপজেলাগুলিতে পেঁয়াজ উৎপাদন হয় ওই জেলাগুলিতে আগামী কিছুদিনের মধ্যে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটাতে ট্রাই করে দেখা গেছে 8 থেকে 9 মাস পর্যন্ত ওই নিয়মে পেঁয়াজ সংরক্ষণ করা যায় এবং সেখানে অপচয় মাত্র 2 থেকে 4%। শুধু অপচয়টা যদি রোধ করা যায় তাহলে পেঁয়াজ একেবারে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব। আমরা ওই সংরক্ষণের ওই মেশিনগুলি, যা এয়ারফ্লো মেশিন যেটা, এটা 8 থেকে 10,000 আমরা খুব দ্রুততম সময় দেওয়ার ব্যবস্থা করছি এবং এই মেশিনগুলি আমরা প্রায় 1,000 শুধু এই 2-3টা উপজেলাতে আমরা আগামী সিজনে দেওয়ার ব্যবস্থা করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। এটা হয়ে গেছে। আমরা আশা করি এতে করে বাংলাদেশের কৃষক পেঁয়াজ অপচয় থেকে বেঁচে যাবে, এই ক্ষতি থেকে বেঁচে যাবে এবং বাংলাদেশ পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার। জনাব আতিকুর রহমান মুজাহিদ, কুড়িগ্রাম 2। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রশ্নটা হচ্ছে, সব তো দক্ষিণবঙ্গের প্রশ্ন শুনতেছি, একটু উত্তরবঙ্গের রংপুর অঞ্চলের কথা বলি। আমাদের তো দুঃখ হলো আমাদের তিস্তা নদী, এই তিস্তা নদী অববাহিকায় আপনার গাইবান্ধায় 165টা চর, আমার নিজ জেলায় 480টি চর রয়েছে। এই চরে প্রচুর পরিমাণে পেঁয়াজ উৎপাদন হয়। গতকাল আমি ভিজিট করে এসেছি, কিন্তু সেখানে পেঁয়াজের মূল্য দেখলাম মাত্র 500 থেকে 600 টাকা, যেগুলোকে 1000-এর অধিক হলে সেই কৃষকগুলো লাভজনক হতো। দ্বিতীয়ত, আমার অঞ্চলের মানুষ তো এমনিতেই অনেক বেশি গরিব, সেই অঞ্চলের মানুষগুলোকে সেই চর অঞ্চলে কীভাবে শিল্প উদ্যোক্তা বানানো যায় এবং চর বেষ্টিত, এর পাশাপাশি ডাল রয়েছে, ভুট্টা রয়েছে এবং আরও ছোট ছোট কিছু জিনিস আছে, সেগুলোর ক্ষেত্রে আমাদের কৃষিমন্ত্রী কোনো ধরনের রংপুর বেজ, পার্টিকুলারলি আমাদের কুড়িগ্রাম বেজ এগ্রি ইন্ডাস্ট্রি ব্যাপারে কোনো ধরনের পরিকল্পনা করবেন কিনা, আমরা এটাকে জানার ইচ্ছা ছিল আর কি। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। আমরা জাস্ট একটা জিনিস আপনাকে জানাতে চাই, বাংলাদেশের নদীমাতৃক বাংলাদেশ, এখানে প্রচুর চর আছে এবং সবচেয়ে সুখের ব্যাপার হলো এই চরগুলি কিন্তু পলি দিয়ে গঠিত। সুতরাং পলি যেই মাটিতে যেখানে আছে সেখানে যেই ধরনের ফসল উৎপাদন করা সম্ভব ওই ফসলগুলি আমরা চিহ্নিত করছি। এরই মধ্যে ওই এলাকাগুলিতে কৃষকদেরকে ওই ধরনের ফসলে উদ্বুদ্ধ করার জন্য কৃষি বিভাগ থেকে লোকজন যাচ্ছে, ডেমনস্ট্রেশন ফ্লট করছে, মানুষকে উৎসাহিত করছে। আগামী দিনে ওই চরগুলিতে আমরা ওই ধরনের ফসলের জন্য কৃষকদেরকে উৎসাহিত করব। আছেন আপনার পেঁয়াজের প্রশ্ন যদি বলি, আমি আমার আগের প্রশ্নে ওইটা জবাব দিয়েছি। বেলে মাটি পেঁয়াজের জন্য সবচেয়ে উর্বর জায়গা। এখানে মূল সমস্যাটা যেটা হয়েছে, আমাদের যে সিজনে পেঁয়াজটা উৎপাদন হয়, সব পেঁয়াজ একসাথে উৎপাদন হয়, ওইটার স্টোরেজ প্রবলেমটার জন্যই আগেই বলেছি 25 থেকে 30%
পেঁয়াজ নষ্ট হয়ে যায় বিধায় কৃষক এই পেঁয়াজ ঘরে রাখতে চায় না। সে মনে করে রাখলেই পচে যাবে, যত দ্রুততম সময় আমি বিক্রি করে দেই। তখন চাহিদার থেকে সরবরাহ বেড়ে যায় এবং দামটা কমে যায়। এই জন্যই আমরা এই যে নতুন যে পদ্ধতি, এয়ার ফ্লো পদ্ধতি, এটা যত এলাকাতে বিশেষ করে পেঁয়াজ রসুন উৎপাদিত হয় ওই এলাকাতে, আগের প্রশ্নেই বলেছি, আমরা 10,000 ওই ধরনের এয়ার ফ্লো হাউস বা সিস্টেম আমরা চালু করব। তাহলে যেটা হবে, কৃষক তার, এটা একটা কৃষকের জন্য নয়, হয়তো অনেকগুলি কৃষক মিলে একটা ঘর হবে। এতে করে যেটা হবে, তার উৎপাদনের পরে এরা সবাই মিলে বাজার খারাপ, বাজারে চাহিদা অনুযায়ী অপেক্ষা করে ওইখানে রাখতে পারবে, 8 থেকে 9 মাস পর্যন্ত স্টোরেজ করতে পারবে। তখন আর কম দামে বিক্রি করার প্রয়োজন হবে না এবং আমি আশা করি কৃষক ন্যায্য দাম পাবে। এটাই বর্তমানে সরকারের মূল পরিকল্পনা। কৃষক যারা আগামী দিনের অর্থনীতির মেরুদণ্ড হবে তারা। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার। পরবর্তী প্রশ্ন, তারকা চিহ্নিত প্রশ্ন 441, মাননীয় সদস্য মোহাম্মদ আফজাল হোসেন, কুষ্টিয়া 4, উত্থাপন করুন। মাননীয় সদস্য আব্দুল্লাহ আল আমিন, আপনি জনাব আফজাল হোসেনের পক্ষে প্রশ্নটি উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ 4। আমি জনাব আফজল হোসেন 78 কুষ্টিয়া 4-এর পক্ষে তারকা চিহ্নিত প্রশ্ন 441 বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর কাছে উপস্থাপন করতে চাই। মাননীয় মন্ত্রী জনাব আব্দুল্লাহ আল মিন্টু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়া 4 নির্বাচনী এলাকার আওতাধীন কুমারখালী ও খোকসা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর কর্তৃক নিম্নলিখিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শিল্প দূষণ নিয়ন্ত্রণে কুষ্টিয়া 4 নির্বাচনী এলাকার খোকসা ও কুমারখালী শিল্প প্রতিষ্ঠানসমূহকে পরিবেশগত ছাড়পত্রের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। অদ্যাবধি 288টি প্রতিষ্ঠানের মধ্যে 161টি প্রতিষ্ঠানকে পরিবেশগত ছাড়পত্র প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, আমার বক্তব্যটা একটু লম্বা, যদি অনুমোদন করেন তাহলে এটা পঠিত বলে গণ্য হইতে পারে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। প্রশ্নের উত্তরের বাকি অংশটি পঠিত বলে গণ্য হলো। মাননীয় সদস্য আব্দুল্লাহ আল আমিন, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন রাখতে চাই যে আমার নিজের নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ 4-এও আপনারা জানেন যে বুড়িগঙ্গা, শীতলক্ষা এবং ধলেশ্বরী 3টি নদী এখানে প্রবাহিত হয়েছে। 3টি নদীর পানি কলকারখানার বর্জ্যের কারণে, ভারী বর্জ্যের কারণে কালো রং ধারণ করেছে এবং পানিগুলো পানি দূষণ, সেই সাথে কলকারখানার কারণে এখানে দেখা গেছে যে পরিবেশ দূষণের ব্যাপক একটা লক্ষণ আমরা দেখছি। সেই সাথে ইটভাটার কালো ধোয়ার কারণেও পরিবেশ দূষণ হচ্ছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে কোশ্চেন করতে চাই যে এই ধরনের নদী দূষণ ও পরিবেশ দূষণ থেকে রক্ষায় বিশেষ কোনো প্রকল্প বা বিশেষ কোনো পদক্ষেপ মাননীয় মন্ত্রী মহোদয় নেবেন কিনা? মাননীয় মন্ত্রী, যদিও নূতন প্রশ্ন, আপনি উত্তর দিতে পারেন। মাননীয় স্পিকার, প্রথমে আমি বলতে চাই, বায়ু দূষণ ছাড়াও উনি যে পানি দূষণের কথা বললেন, এটা এই পানি দূষণ কমানোর ব্যাপারে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। তবে আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমরা প্রতিটি ইন্ডাস্ট্রি যেখানে পানি দূষণ হয়, পানি নির্গমনের, দূষিত পানি নির্গমনের মাধ্যমে এই নদীগুলোতে যাইয়া পড়ছে, সেখানে আমরা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে ইটিপি স্থাপনের জন্য আমাদের যে প্রচেষ্টা সেটা অব্যাহত আছে এবং
ইটভাটার ব্যাপারেও তাই, যাতে করে নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইটভাটার থেকে যে দূষণ হয় সেটা নিয়ন্ত্রণ করা যায়। এছাড়াও আমাদের চেষ্টা থাকবে ইটের পরিবর্তে বাংলাদেশের জন্য ব্লক ব্যবহার করা হয়, যেখানে কোনো ইট আর পোড়ানো লাগবে না। অতএব আমি মাননীয় সংসদ সদস্যকে বলতে চাই যে ইনশাল্লাহ আগামীতে এই বায়ু দূষণ কমবে এবং আমাদের দূষণ কমানোর জন্য যা যা করা দরকার আমাদের সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। জনাব আব্দুল মালিক, সিলেট 3, একটি প্রশ্ন করতে পারেন। আমার প্রশ্নটা হচ্ছে যে সিলেটের মানুষ তারা খুব ডিপ্রাইভ, বিকজ এই যে কাল বৈশাখী আসছে এবং সিলেটের রাস্তাঘাট সহ বন্যার পরিস্থিতি খুব কঠিন হয়ে আসে। পাহাড়ি পানি এবং বরাক নদীর উজানে টিপাইমুখী ভাত, বর্ষা সিজনে বাঁধ কেটে দেয় তারা, মাননীয় স্পিকার। এবং আমাদের সিলেট সহ গ্রেটার সিলেট এলাকা পানির নিচে চলে যায় এবং আবার খরার সিজনে এই বাঁধ থেকে আমরা কোনো পানি পাই না। এটা আবার সেইখানে অনেক মানুষের ভোগান্তি হয়। তো এইটার জন্য আমাদের মাননীয় মন্ত্রী বা আমাদের সরকারের টিপাইমুখী এই বাঁধের বিষয়ে এবং কি পরিকল্পনা রয়েছে, এবং যদি আমাদের এবং এই পাহাড়ি পানি এটা স্টপ করার কি বিষয়, এটার জন্য মাননীয় মন্ত্রীর কাছে আমাদের সিলেটবাসীর পক্ষ থেকে আমাদের সেই প্রশ্নটা। এবং আরেকটা প্রশ্ন আমি একটাই থাক মাননীয় মন্ত্রী। থ্যাংক ইউ মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। টিপাইমুখ যে ব্যাপারটা মাননীয় সংসদ সদস্য বলছেন, সেটা আমি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলবো, যাতে করে ভবিষ্যতে এই সমস্যাটা সমাধান করা যায়। আর ওই বাঁধ ভাঙ্গনের ফলে যেভাবে উনি বলছেন যে একবার পানিতে তলিয়ে যায়, আরেকবার পানি পাওয়া যায় না। যদি বাঁধ থাকে তাহলে যে সমস্যা, বাঁধ না থাকলে সেই সমস্যার সমাধান করবে আমাদের প্রচেষ্টা আমরা নেব, যাতে করে ভবিষ্যতে এই সমস্যাটা কমে যায়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব আব্দুল মালিক, আপনার অবগতির জন্য একটা কথা বলছি। পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমার কিঞ্চিত অভিজ্ঞতা আছে। এই যে টিপাইমুখ বাঁধ, এটি বাংলাদেশেরই পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধে চালু করেছিল ভারত। আমরা এই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা 5, উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, আপনারা জানেন ঢাকা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবেশদ্বার হচ্ছে যাত্রাবাড়ি ডেমরা। আমার নির্বাচনী এলাকা 2003 সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এখানে একটি ল্যান্ডফিল স্থাপন করেন বর্জ্য ব্যবস্থাপনার জন্য। বর্তমানে এই বর্জ্য ব্যবস্থাপনা ল্যান্ডফিলটি আমাদের এই অঞ্চলের মানুষের বর্জ্য ব্যবস্থাপনার যেভাবে সংরক্ষণ করার দরকার ছিল, আধুনিকায়ন করার দরকার ছিল, দীর্ঘ সময়ে এই আধুনিকায়ন করা হয়নি। ফলশ্রুতিতে বায়ু দূষণ আমাদের এই অঞ্চলের মানুষের প্রতিনিয়ত তাদের শ্বাসকষ্ট এবং সর্বরোগ, বিভিন্ন সংক্রমণ রোগে আমাদের এই অঞ্চলের মানুষ আক্রান্ত হচ্ছে এবং ওই অঞ্চলের মানুষ তার বসবাসরত বাড়ি
বাসা ছেড়ে সে অন্যত্র বসবাস করতে হচ্ছে। এই ক্ষেত্রে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছে। আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, আমাদের এই বর্জ্য ব্যবস্থাপনা ল্যান্ডফিলকে আধুনিকরণ কল্পে সরকারের কোনো পদক্ষেপ আছে কিনা? মাননীয় মন্ত্রী, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী জনাব আব্দুল্লাহ আল মিন্টু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই এই প্রশ্নের জন্য। এই ব্যাপারে আমরা অলরেডি একটা সমীক্ষা চালিয়েছি, ওয়ার্ল্ড ব্যাংক চালিয়েছে, অন্যান্য বিদেশি প্রতিষ্ঠানও চালিয়েছে। আমি ওনার সাথে একমত। যেভাবে আমাদের এখন বর্জ্য ব্যবস্থাপনা হচ্ছে তাতে বিভিন্ন ধরনের রোগ জীবাণুর জন্য আমাদের মানুষের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। তবে মাননীয় সদস্যটা আপনাকে বলতে পারি যে আমাদের সরকার বর্জ্যকে সম্পদে রূপান্তরিত করার জন্য কয়েকটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আমি যতটুকু জানি যে আমিন বাজারে একটা বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প স্থাপিত হবে, যেই প্রকল্পে আমরা বর্জ্যকে এনার্জিতে বা শক্তিতে রূপান্তরিত করা হবে এবং ক্রমান্বয়ে প্রতিটি শহরে একই ধরনের প্ল্যান স্থাপন করা হবে, যাতে করে এই বর্জ্য মানুষের স্বাস্থ্যের ক্ষতি না করে, যেন আমরা এটাকে সম্পদে রূপান্তরিত করতে পারি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 442 মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুস সাত্তার, নীলফামারী 1, উত্থাপন করুন। জি, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আব্দুস সাত্তার, 12, নীলফামারী 1, ডোমার ডিমলা। 442 নম্বর তারকা চিহ্নিত প্রশ্নটি মাননীয় মন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মহোদয়ের নিকট উত্থাপন করছি। আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে প্রশ্নের জন্য। মাননীয় স্পিকার, নীলফামারী 1 আসনের ডোমার ও ডিমলা উপজেলা দুটি সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যমণ্ডিত সীমান্তবর্তী উপজেলা। ডোমার উপজেলায় চিলহাটি বন্দর, ময়নামতির গড় এবং ডিমলা উপজেলায় তিস্তা ব্যারেজ, বালাপাড়া বুরুজ প্রভৃতি স্থানে পর্যটনের সম্ভাবনা রয়েছে। দেশের পর্যটন সম্ভাবনাময় সকল স্থানকে নিয়ে মহাপরিকল্পনা প্রণয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। মহাপরিকল্পনা চূড়ান্ত হলে পর্যটনের সুষম উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুস সাত্তার একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। জি, মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আব্দুস সাত্তার, 12, নীলফামারী 1, ডোমার ডিমলা। সর্বাগ্যে আমি ধন্যবাদ জানাচ্ছি ডোমার ডিমলার সর্বস্তরের ভোটার বৃন্দকে মহান সংসদে তাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য। মাননীয় স্পিকার, আজকে মন্ত্রী মহোদয়ের মাধ্যমে জানতে পারলাম যে মহাপরিকল্পনা চূড়ান্ত হলে এ সকল বিষয়ে আরও বেশি আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। আমরা জানি যে তিস্তা ব্যারেজ এটি এমন একটি এলাকায় অবস্থিত, প্রতিদিন গড়ে প্রায় 500 থেকে 1000 লোকজন এখানে আসা যাওয়া করে। এখানে আশেপাশে মনোরম পরিবেশ অবস্থিত। এটিকে পর্যটন নগরী হিসাবে যদি গড়ে তোলা হয়, বাংলাদেশের উত্তর জনপদটি আরও বেশি মনোরম পরিবেশ হবে এবং সেই সাথে আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, চিলাহাটি স্থল বন্দরটি গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় বন্ধ করে দেওয়া হয়েছে। এটি কবে নাগাদ চালু হবে? মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই। আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, একটা প্রশ্ন করেন, দুটো অলরেডি করে ফেলেছেন। মাননীয় স্পিকার, এখানে 3টি বিষয় জড়িত। আচ্ছা, বলেন। মাননীয় স্পিকার, আরেকবার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। তিস্তা মহাপরিকল্পনা কবে নাগাদ বাস্তবায়িত হবে, আমি মাননীয় মন্ত্রীর কাছে এই বিষয়টি জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় পর্যটন মন্ত্রী
আফরোজা খানম। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই কিছুক্ষণ আগে আমি বলেছি যে একটা মাস্টার প্ল্যান করা হচ্ছে, সে প্ল্যানের বেসিসে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর আপনারা সবাই জানেন যে বিগত বছর ধরে এই পর্যটনের উপরে কোনো গুরুত্বই দেওয়া হয়নি, একদম খুবই পর্যটন কর্পোরেশনটাকে খুবই নাজুক অবস্থায় আছে। আমরা চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেই কর্পোরেশনটাকে একটু ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য। আমাদের কিছুটা সময় দিতে হবে। তো ওনার প্রশ্নের উত্তর আমি বলছি যে যেটা উনি বলছেন যে তিস্তা ব্যারেজের ওখানে আমরা আপাতত নেই, কিন্তু মাস্টার প্ল্যানটা যখন আসবে তখন আমরা ওইখানে একটা আধুনিক হোটেল এবং আবাসন স্থাপন করার একটা পরিকল্পনা আমরা নিব। আর পরবর্তী পর্যায়ে আরেকটা বলেছেন যে যেটা আমি বলছি যে বর্তমানে আমরা চাচ্ছি যে কমিউনিটি বেসড ট্যুরিজমটা তৈরি করার জন্য চাচ্ছি, যেখানে পর্যটন শিল্পটাকে মানুষের মাঝে আরও নিয়ে যাওয়া যায়। আর যেটা বেশি ইম্পর্টেন্ট যেটা হলো যে আমাদের গাইড যারা আছে তাদের প্রশিক্ষণ দিতে হবে এবং হোটেলগুলি মানোন্নত করতে হবে। অনেক কিছু কাজ আছে যেগুলি ধীরে আস্তে আস্তে আমরা পর্যায়ে যাব, কারণ যেহেতু এটা আপনাদের তরফ থেকে এসেছে নীলফামারী জনগণের এই চাহিদাটা আমরা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এটা বাস্তবায়ন করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ মাননীয় স্পিকার। তিস্তা প্রজেক্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আপনি পানি সম্পদ মন্ত্রীকে প্রশ্ন করতে পারেন পরবর্তীকালে, নোটিশ দিয়ে প্রশ্ন করুন। ধন্যবাদ। মাননীয় সদস্য রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই যে শেরপুর জেলা একটি পর্যটন সমৃদ্ধ এলাকা, এখানে গজনী অবকাশ, মধুটিলা ইকো পার্ক এবং একই সাথে একটি স্থলবন্দরও রয়েছে। পাশাপাশি শেরপুর জেলার আরও কিছু ছোটোখাটো পর্যটন এরিয়া আছে, কিন্তু এখানে এখন পর্যন্ত পর্যটন কর্পোরেশনের কোনো মোটেল যেটা থাকে সেটা নেই। এটি স্থাপনের জন্য কোনো উদ্যোগ আছে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আপনার প্রস্তাবটা আমরা বিবেচনা করব এবং পরবর্তী সময়ে এটা যাতে আমরা কার্যকরী করতে পারি সেদিকে আমরা দৃষ্টি রাখব। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 443, মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল বারী সর্দার, রাজশাহী 4, উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে আমার জীবনের একটা স্মরণীয় দিন, যে আজকে এই প্রথম আমি এই মহান সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমার প্রশ্ন, আমার নির্বাচনী এলাকা বাগমারার বিভিন্ন জায়গায় ফসলি জমিতে অবৈধভাবে পুকুর এবং দিঘি খনন চলছে। এইটা বন্ধের জন্য উপজেলা প্রশাসন শত চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এক্ষেত্রে কার্যকরী কোনো পদক্ষেপ মাননীয় মন্ত্রী মহোদয় নেবেন কিনা এবং নিলে কতদিন? এবং আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা বাগমারার সকল শ্রেণী ও পেশার মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাই, যারা তাদের শত প্রতিকূলতার মধ্যেও তাদের সমর্থন দিয়ে তাদের পক্ষে কথা বলার জন্য আজকে এই মহান সংসদে আমাকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা, মোবারকবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। মাননীয় ভূমি মন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মেনু। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে আমি ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, রাজশাহী জেলার বাগমারা উপজেলার আবাদি জমি বা যত্রতত্র পুকুর খনন অত্যন্ত কঠোর হস্তে প্রতিরোধ করা হচ্ছে। সুনির্দিষ্ট যে কোনো অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট এলাকায় 17টি অভিযান পরিচালনা করা হয়েছে। 6টি মোবাইল কোর্টে মামলা করা হয়েছে। মামলাগুলোর বিপরীতে অর্থদণ্ড 50,000 টাকা আমরা ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছি। 5 জনকে প্রত্যেকটি 1 মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল বারী সরদার একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা সবাই জানি বর্তমান সরকার নদী এবং খাল বান্ধব একটি সরকার, কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি আমার বাগমারায় ভবানীগঞ্জ থেকে আত্রায় যে খালটা গিয়েছে এবং মসমইল বাজারের পাশ দিয়ে যে খালটা গিয়েছে এইটা দিঘি এবং পুকুর দ্বারা বেদখল হয়ে গিয়েছে, যার কারণে জলাবদ্ধতা হয় বর্ষাকালে এবং পানি নিষ্কাশনে কোনো ব্যবস্থা নেই। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই যে এগুলো পুনরুদ্ধারের জন্য কোনো জরুরি পদক্ষেপ গ্রহণ করবেন কিনা, করলে কতদিন? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় ভূমিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য অত্যন্ত যথাযথ সম্পর্ক প্রশ্নে বলেছেন। রাজশাহীর বাগমারা উপজেলা এই বিষয়গুলি দীর্ঘদিনের ধরে, এবং আমরা বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্বে আসার পর আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা এইটি ইতিমধ্যেই আমরা মৌখিকভাবে প্রশাসনকে আমরা অনুরোধ করেছি। আমরা পানি সম্পদ মন্ত্রীর মাধ্যমে এবং বরেন্দ্র প্রকল্পের মাধ্যমে ওই খালটিকে আমরা অবশ্যই যারা চেষ্টা করছে তাদের হাত থেকে রক্ষা করা এবং আমাদের সম্পদ রক্ষা করে আমরা এটি অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। জনাব হাবিবুল ইসলাম সিরাজগঞ্জ একটি প্রশ্ন করতে পারেন। সরি, সেলিম রেজা হাবিব, হাবিবটাই মনে থাকে, বাকিগুলো মনে থাকে না। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার নির্বাচনী এলাকা পদ্মা, যমুনা এবং ফুরার সাগর বেষ্টিত একটি এলাকা। এই এলাকায় নদী বেষ্টিত হওয়ার কারণে এক শ্রেণীর ভূমিদস্যু এবং বালু কেকো যারা অবৈধভাবে নদীর থেকে বালু উত্তোলনের ফলে বর্ষার সময় এই অঞ্চলের পাড়গুলো ভেঙে গ্রাম বাড়িঘর বিলীন হয়ে যায়, এবং এই ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের অসাধু কিছু কর্মকর্তাদের সহযোগিতা থাকে। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন যে এদের ব্যাপারে কঠোর কোনো আইন প্রয়োগের কোনো পদক্ষেপ তিনি গ্রহণ করবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদের গর্ব, তিনি অত্যন্ত জনপ্রিয় এবং বারবারই নির্বাচিত হন। আমার সৌভাগ্য হয়েছিল ওনার নির্বাচনী এলাকায় যাওয়ার, এবং ওনার বক্তব্য সঠিক। আমরা নতুন করে চেষ্টা করছি যে এই এলাকাটির ভূমি ব্যবস্থাপনায় এবং যে ত্রুটি ছিল অতীতে সেগুলোকে আমরা ঠিক করে এবং মাননীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে আমরা প্রকৃত ব্যবস্থা নিব। যারা ভূমিদস্যু তারা জাতির শত্রু, আমাদের সরকারের স্পষ্ট নির্দেশনা আছে তাদের হাত থেকে সকল সম্পদ রক্ষা করা এবং জনগণের বিষয়ে ব্যবস্থা নেওয়া। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 444 মাননীয় সদস্য মোহাম্মদ শওকতুল ইসলাম, মৌলভীবাজার 2 উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ শওকতুল ইসলাম, 236 মৌলভীবাজার 2, তারকা চিহ্নিত প্রশ্ন 444। মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি আমার নির্বাচনী এলাকা কুলাউড়া উপজেলা বাংলাদেশের ঐতিহ্যবাহী সমৃদ্ধ এবং পর্যটক অধ্যুষিত উপজেলা। উক্ত উপজেলায় বাংলাদেশের সুউচ্চ টিলা যেমন রহিয়াছে, তেমনি হাকালুকির অপরূপ সৌন্দর্য পর্যটকদের মন ভরিয়ে তোলে। তাই পর্যটন শিল্পের বিকাশ এবং অর্থনীতির প্রবৃদ্ধি অর্জনে উক্ত উপজেলায় কমপক্ষে 2টি 3 তারকা মানের হোটেল এবং একটি 5 তারকা মানের হোটেল নির্মাণ করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে।
মাননীয় স্পিকার, কুলাউড়ার পর্যটন সম্ভাবনা সম্পর্কে আমরা সবাই অবগত আছি। এখানে দেশের অন্যতম বৃহৎ হাওর, হাকালুকি এবং বিস্তীর্ণ চা বাগান ও পাহাড়ি অঞ্চল পর্যটকদের প্রতিনিয়ত আকর্ষণ করে। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীনে কোনো তারকামানের হোটেল এখানে নেই। দেশে পর্যটন শিল্পের উন্নয়নে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সাথে সামঞ্জস্য রেখে পর্যটনের মহাপরিকল্পনা প্রণয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। মহাপরিকল্পনা চূড়ান্ত হলে দেশব্যাপী সরকার ও বেসরকারি উদ্যোগে সকল পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর চেষ্টা করা হবে। আপনার এই প্রস্তাব আমাদের পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ শওকতুল ইসলাম, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রীর মাধ্যমে বুঝতে পারলাম বা জানতে পারলাম যে হোটেল বা মোটেল করার কোনো পরিকল্পনা সরকারের এই মুহূর্তে নেই, কিন্তু পর্যটন শিল্পের উন্নয়নে সরকারের নির্বাচনী ইশতেহারে আছে। এই পরিকল্পনায় আমার নির্বাচনী এলাকা মৌলভীবাজার 2 প্রায়োরিটি পাবে কিনা আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য যেটা বললেন যে পরিকল্পনা নেয়, পরিকল্পনাটা আসলে আমাদের মাস্টার প্ল্যানটা যখন আমরা পাবো হাতে, তখন আমরা দেখব যে কোথায় কোন জায়গায় বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আসলে বেসিক্যালি মৌলভীবাজার জেলাটা পর্যটন সমৃদ্ধ জেলা। কুলাউড়া যেহেতু একটি প্রধান প্রবেশ পথ এবং পাহাড় ও হাওরের মিলনস্থল, তাই একে আমরা ট্যুরিস্ট হাব হিসাবে গণ্য করতে পারি এবং আপনার এই প্রস্তাবটা আমরা আগামীতে বিবেচনার মধ্যে রাখব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন যে আমার আসন মোরেলগঞ্জ শরণখোলা, এই আসনের নিশানবাড়ি ইউনিয়ন, ধানসাগর ইউনিয়ন, সাউথখলি ইউনিয়ন একেবারে সুন্দরবনের সাথে সম্পৃক্ত এবং শরণখোলা থেকে বাংলাদেশের অন্যতম পর্যটন স্পট, টুরিস্ট স্পটের মধ্যে রয়েছে কটখা, কচিখালি, এরপরে জামতলা সি বিচ, এরপরে হচ্ছে ওই যে এটা হচ্ছে দুবলার চর এবং হিরন পয়েন্ট। 40 থেকে 50 কিলোমিটার যে কোনো জায়গা থেকে কম। আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাচ্ছি, আমার এই অঞ্চলকে কেন্দ্র করে একটি পর্যটন শিল্প হিসেবে, জোন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা পর্যটন মন্ত্রণালয়ের রয়েছে কিনা, এটা আমি জানতে চাচ্ছি আপনার মাধ্যমে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা সারা বাংলাদেশই দেখছি যে সব জায়গায় কিছু না কিছু পর্যটন জায়গা আছে। আমাদের সেই মাস্টার প্ল্যানের মধ্যে সেই পর্যটন জায়গা নিয়ে আমরা কাজ করছি। মাননীয় সংসদ সদস্য যে প্রস্তাবটা দিয়েছেন সেই প্রস্তাবটা নিয়ে আমরা কাজ করছি এবং ওনার যদি কোনো উপদেশ থাকে উনি লিখিতভাবে আমাদের দিলে আমাদের জন্য আর কাজ করতে ভালো হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 445, মাননীয় সদস্য রুমিন ফারহানা, তাকে দেখছি না। তার পক্ষে শেখ মুজিবুর রহমান ইকবাল, পিরোজপুর কিশোরগঞ্জ 5, আপনি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আমি ব্রাহ্মণবাড়িয়া 2 রুমিন ফারহানার পক্ষে ওনার প্রশ্ন। পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, দেশের জলবায়ুর বিরূপ প্রভাব হইতে রক্ষার লক্ষ্যে সরকার বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করেছে কিনা, করিলে তাহা কি? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। একই সাথে মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় সরকার কর্তৃক ইতিমধ্যেই গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপসমূহ নিম্নরূপ: অভিযোজন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নে তৃণমূল জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে লোকালি লেড অ্যাডাপ্টেশন ফ্রেমওয়ার্ক প্রণয়ন করা হয়েছে।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার অভিযোজন কার্যক্রম গ্রহণের লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান এনএপি এবং প্রশমন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনস এনডিসি প্রণয়ন করেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভিন্ন এবং দপ্তর ও সংস্থার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এনএপি এবং এনডিসি বাস্তবায়িত হচ্ছে। পরিবেশ অধিদপ্তর কর্তৃক গৃহীত প্রকল্পের আওতায় লং টার্ম লো এমিশন ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিস প্রণয়নের কার্যক্রম শুরু করা হয়েছে। মাননীয় স্পিকার, আমার উত্তরটা আরও লম্বা আছে, দয়া করে এটাকে পঠিত বলিয়া গণ্য করার অনুরোধ করা হচ্ছে। উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য হলো। শেখ মুজিবুর রহমান ইকবাল, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার প্রশ্ন মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট। উনি যে বিশদ বিবরণ দিলেন, বাংলাদেশের মানুষ বাস্তবে তা কবে নাগাদ ফল পাবে তা জানতে চায়। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, কবে নাগাদ ফল পাবে? মাননীয় স্পিকার, জলবায়ু পরিবর্তন যেমন একদিনে হয় না, এটার প্রতিকারও একদিনে হবে না। আমরা প্রতিকার ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং একই সাথে জলবায়ু পরিবর্তন হচ্ছে দিন দিন। যতই পরিবর্তন হবে ততই আমরা দিন দিন নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করে জলবায়ু পরিবর্তনের ফলে যেই নেগেটিভ কনসিকুয়েন্স সেগুলি আমরা যেন আর কমে, সেজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল ৭, প্রশ্ন করবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল ৭, নদীনালা, খালবিল, গজারির বন বেষ্টিত নির্বাচনী এলাকা। এই এলাকায় বন অঞ্চলে দীর্ঘকাল যাবৎ ১০০ বছর যাবৎ, ৫০ বছর যাবৎ অনেক ঘর বাড়ি করে যারা আছে, তাদের বন বিভাগের কর্মকর্তাবৃন্দ মাঝে মাঝে তাদের অভিযান চালিয়ে তাদের বাড়িঘর উচ্ছেদ করার পদক্ষেপ নিয়ে থাকে। সেখানে আমরা যেহেতু তাদের ভোটে নির্বাচিত হয়ে এই সংসদে এসেছি, স্বভাবত একটা প্রশ্ন আসে, ১০০ বছর যাবৎ, ৫০ বছর যাবৎ আমি যে ঘরে থাকি, সেই ঘরটা যদি ভেঙে দেয় আমি থাকবো কোথায়, আমি যাব কোথায়? এই বিষয়ে মাননীয় বন ও পরিবেশ মন্ত্রী মহোদয় যাতে একটি নির্দেশনা দেয়, দীর্ঘকাল যারা বসবাস করে যেখানে যে অবস্থায় সেইভাবে যেন তারা বসবাস করতে পারে, তাদের জন্য উচ্ছেদের কোনো ব্যবস্থা না করে, এই বিষয়ে আপনার তরফ থেকে একটা পদক্ষেপ আসবে কিনা আমি আপনার সাথে বিনয়ের সহিত জানতে চাই। ধন্যবাদ আপনাকে। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ। অনেক জায়গায় বনের সাথে কোনো ডিমার্কেশন নাই, যেগুলি গেজেট অনুযায়ী যেই সংরক্ষিত বন বলা হচ্ছে বা অরক্ষিত বন বলা হচ্ছে, এগুলি ডিমার্কেশন নাই। আমরা অচিরেই যারা বসবাস করে এসব এলাকায় বহুদিন ধরে, তাদের সাথে কথাবার্তা বলার মাধ্যমে এই ডিমার্কেশনটা করে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালাম। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন ৪৪৬, মাননীয় সদস্য মোহাম্মদ রুহুল আমিন, চুয়াডাঙ্গা ২, উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমার নির্বাচনী অঞ্চল চুয়াডাঙ্গা ২,
যেখান থেকে আমি নির্বাচিত হয়েছি। আমার নির্বাচনী অঞ্চলের সকল ভোটার ভাই এবং বোনদের উপরে আমি কৃতজ্ঞ আমি আমার দলের উপরে। আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে আমি তারকা চিহ্নিত প্রশ্ন 446 এই মহান সংসদে উপস্থাপন করলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী জনাব আহমদ আজম খান। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, 2001 সালের 10ই অক্টোবর দেশনেত্রী মরহুমা ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর 23শে অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী মরহুমা ম্যাডাম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও স্মৃতি বিজড়িত স্থাপনা যথাযথভাবে সংরক্ষণ এবং মুক্তিযুদ্ধ এবং তাদের উত্তরাধিকারদের সার্বিক কল্যাণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। মাননীয় স্পিকার, প্রতিষ্ঠার পর থেকে বিএনপি সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করে যাচ্ছে। একইভাবে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। মাননীয় স্পিকার, তারই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় জীবননগর উপজেলা সদরে 5 তলা ভিতের উপর 3 তলা বিশিষ্ট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়েছে। মাননীয় স্পিকার, এছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্প প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় জীবননগর উপজেলায় মার্চ 2026 পর্যন্ত সময়ে 24 জন অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারকে 732 বর্গফুট আয়তন বিশিষ্ট আবাসিক ভবন বীর নির্বাস নির্মাণ করে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ রুহুল আমিন, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী অঞ্চল এমনই একটা অঞ্চল যেখানে কোনো দলেরই অতীতে কোনো দিন মন্ত্রী হয়নি। আমার অঞ্চলে পর্যটনের তেমন কোনো কেন্দ্র নেই। আমার অঞ্চলে সমুদ্র সৈকত কিংবা বন অঞ্চলও নেই। এই অঞ্চলের মানুষের জন্য বড় দুর্ভোগ। এই অঞ্চলের গরমের সময় সবচেয়ে গরম, শীতের সময় সবচেয়ে শীত, এরকম একটা অঞ্চল থেকে আজ আমি এসেছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমরা যারা জাতির শ্রেষ্ঠ সন্তান, যারা বীর মুক্তিযোদ্ধা, তারা এখন বয়সের ভারে সবাই নুয়ে পড়েছে। এই মানুষদের জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন চিকিৎসার। এই চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিকটতম হাসপাতাল, সেখানে গিয়ে তেমন কোনো চিকিৎসা তারা পায় না। আবার বয়সের ভারে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, এটা তাদের জন্য কষ্টের। আমার উত্থাপিত বিষয়, জানার বিষয়, মুক্তিযোদ্ধা যে কমপ্লেক্সগুলো হয়েছে, এই কমপ্লেক্সগুলোর ভিতরে মুক্তিযোদ্ধাদের জন্য যারা বেঁচে আছে এবং তাদের পরিবারের জন্য চিকিৎসার কোনো ব্যবস্থা, কমিউনিটি ক্লিনিকের কোনো ব্যবস্থা করার কোনো পরিকল্পনা বর্তমান সরকারের আছে কিনা, এটা আমি জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রতি বছরই 4,000 টাকা করে তাদের চিকিৎসার জন্যে ভাতা দেয়া হয় এবং যদি কোনো বীর মুক্তিযোদ্ধা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, স্বীকৃত হাসপাতাল থেকে আমরা এই মন্ত্রণালয় যখনই কোনো বিল পাওয়া যায়, মন্ত্রণালয় সেই বিলও পরিশোধ করেন। এখন মাননীয় সংসদ সদস্যের যে প্রশ্ন, যে প্রত্যেকটা উপজেলা সদরে বীর মুক্তিযোদ্ধাদের জন্যে কোনো হাসপাতাল নির্মাণের পরিকল্পনা আছে কিনা, আমরা তাদের জন্যে আমাদের মন্ত্রণালয় সদা সর্বদা সচেষ্ট আছি এবং তাদের ভাতার বিষয়ে এবং চিকিৎসা ভাতার বিষয়েও আমরা সচেষ্ট আছি। এই বিষয়ে এখন পর্যন্ত এই প্রত্যেকটা উপজেলা সদরে বীর মুক্তিযোদ্ধাদের জন্যে
কোনো স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের আপাতত কোনো পরিকল্পনা আমাদের নেই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, প্রশ্ন উত্তর পর্ব এখানেই শেষ হলো। মাননীয় হুইপের পয়েন্ট অফ অর্ডার বলুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার সাহায্য প্রার্থনা করি। 301 আপনি এখনই পারেন সিদ্ধান্ত দিতে। এখানের একজন মাননীয় সদস্য, ওনার বডি ল্যাঙ্গুয়েজ বলেছে যে উনি ইচ্ছাকৃত বলেন নাই। আমার মনে হয়েছে, আমি সাইকোলজির ছাত্র, কিন্তু উনি বক্তব্য রাখতে গিয়ে বলে ফেলেছেন মন্ত্রী টন্ত্রী, কিন্তু এটা আপনার প্রসিডিউর, এটা থেকে যাবে। সেক্ষেত্রে কারণে আমি আশা করি টন্ত্রী শব্দটা এক্সপান্স করে দেবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় হুইপ। টন্ত্রী এক্সপান্স হলো। এবার বিশেষ অধিকার প্রশ্নের নোটিশ। আজকে দিনটা চিফ হুইপ পানি সম্পদ মন্ত্রী তাদের দখলে। বলুন। গত 12 তারিখে আমাদের সংসদ হওয়ার কথা ছিল, সেদিন আমরা বন্ধ দিয়েছি। সে কারণে গত 12 তারিখে কোনো বিষয় উত্থাপিত হয়নি। মাননীয় সদস্যবৃন্দ, বিশেষ করে প্রশ্নোত্তর আপনি টেবিল হোক, কিন্তু 71 বিতে যারা মাননীয় সংসদ সদস্যদের যেসব আপনি নোটিশ গ্রহণ করেছেন, মাননীয় স্পিকার, পরবর্তী দিনে বা কোনো একটা সময় সেগুলো যদি গ্রহণ না করেন তাহলে এগুলো ল্যাপস হয়ে যায়। তো এটা যদি আপনি টাইমটা কন্ট্রোল করে যদি তাদের দেন তাহলে তারা উপকৃত হবে। আমি সকলের জন্যই বলছি। আচ্ছা, ধন্যবাদ। আমরা বিষয়টি নিশ্চয়ই বিবেচনা করব। এখন বিশেষ অধিকার প্রশ্নের নোটিশ এসেছে 164 বিধিতে। মাননীয় সদস্যবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি অর্থাৎ প্রথম অধিবেশনে বিশেষ অধিকার প্রশ্নের মোট 6টি নোটিশ পাওয়া গিয়েছে। তার মধ্যে সাইদুদ্দিন আহমদ হানজালা মাদারীপুর 1 এর 3টি একই বিষয়ের নোটিশ সহ 4টি নোটিশে নিষ্পত্তি করা হয়েছে। বাকি 2টি নোটিশের সিদ্ধান্ত আজ সংসদকে অবহিত করব। নোটিশ দুটি দিয়েছেন মাননীয় সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান, রাজশাহী 1। তিনি তার 4র্থ নোটিশে উল্লেখ করেছেন, মাননীয় সংসদ সদস্যবৃন্দ অনেক প্রশ্ন ও অধিকার সম্পর্কে প্রশ্ন জমা দিয়ে থাকেন, কিন্তু যখন একটি প্রশ্ন আপনার টেবিলে গ্রহণ করা হয় তখন কোনো বিষয়ের কারণে একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করে দেন। কোনো বিষয়ের কারণে একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করে দেন। মাননীয় স্পিকার, কিছুক্ষণ পর আপনি বলেন আপনার বিষয় তো এটা ছিল, তখন তিনি যেমন লজ্জিত হন তিনি অনুতপ্ত হন। 71 বিধিতে 2 মিনিট করে বক্তব্য 15 জনের কাছে তাদের বিষয় সংক্রান্ত কাগজের একটি কপি দিলে বিষয়টি সুন্দর হয় এবং এ ধরনের অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায়। যদি মেহরবানি করে প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিয়ে 30 জন সদস্য কথা বলার সুযোগ পেলে নতুন সংসদ সদস্যজন খুশি হতে পারেন। মাননীয় সদস্য, নোটিশের বিষয়টি বিশেষ অধিকার প্রশ্নের সাথে সম্পর্কিত নয়। মাননীয় সদস্যদের বিষয়টি কার্যপ্রণালী বিধি সংশোধন হলে বাস্তবায়ন সম্ভব। এমত অবস্থায় যিনি কার্যপ্রণালী বিধি সংশোধনের জন্য নোটিশ প্রদান করতে পারেন তিনি। তাই মাননীয় সদস্যের নোটিশটি বিশেষ অধিকার ক্ষুণ্ণের প্রশ্ন হিসাবে গ্রহণ করা গেল না বলে দুঃখিত। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, রাজশাহী 1 তার অপর নোটিশে তিনি বলেছেন, মাননীয় সংসদ সদস্যগণ সংসদ কক্ষে নিজ নিজ আসনে বসা নিয়ে মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী সদস্যদের নিজ নির্ধারিত আসনে বসা বাধ্যতামূলক। বিষয়টি সকল সংসদ সদস্যকে অবহিত করার জন্য তিনি অনুরোধ করেছেন। এই প্রশ্নটিও মাননীয় সদস্যের নোটিশটি বিশেষ অধিকার প্রশ্নের সাথে সম্পর্কিত নয়। জরুরি প্রয়োজন ছাড়া সংসদ সদস্যবৃন্দকে নিজের আসন ব্যতীত অন্যের আসনে অবস্থান না করার জন্য অনুরোধ জানাচ্ছি। এমতো অবস্থায় মাননীয় সদস্যের নোটিশটি বিশেষ অধিকার ক্ষুণ্ণের নোটিশ হিসাবে গ্রহণ করা গেল না। তবে মাননীয় সদস্যবৃন্দ নিজের আসনে বসে থাকবেন, অন্যের আসনে বসাটি সংসদের বিধির খেলাফ।
মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ১০৫টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গিয়েছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ ৬, মোহাম্মদ আলী আজম মোহাম্মদ আবু বকর, ঝিনাইদহ ২, জনাব মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট ৪, কাজী রফিকুল ইসলাম, বগুড়া ১, মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী ২, আনিসুর রহমান, মাদারীপুর ৩, মোহাম্মদ আনোয়ারুল হক, নেত্রকোনা ২, নাসিরউদ্দিন আহমদ, মৌলভীবাজার ১, মোহাম্মদ রাশেদুল ইসলাম, রাশেদ, শেরপুর ১, মোহাম্মদ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ ২, মোহাম্মদ আখতারুজ্জামান, ময়মনসিংহ ১০, এ.কে.এম. ফজলুল হক মিলন, গাজীপুর ৫, খায়রুল কবির খোকন, নরসিংদী ১, রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া ২, মোহাম্মদ আব্দুল আজিজ, নাটোর ৪, মোহাম্মদ কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ ১, মোহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা ২, শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, জামালপুর ৫, হাফিজ মোহাম্মদ রবিউল বাশার, সাতক্ষীরা ৩, মোহাম্মদ মাজেদুর রহমান, গাইবান্ধা ১, মোহাম্মদ আবু তালেব, ঝিনাইদহ ৪, ইশরাত সুলতানা ইলেন ভুট্টো, ঝালকাঠি ২, জি.এম. নজরুল ইসলাম, সাতক্ষীরা ৪, মোহাম্মদ আলী আসগর, পাবনা ৩, মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা ৫, সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম ১৩, মোহাম্মদ মোশাররফ হোসেন, বগুড়া ৪, মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম ৯, এস.কে. আজিজুল বারী, খুলনা ৪, এস.এস. জিন্না কবির, মানিকগঞ্জ ১, জনাব মোহাম্মদ মতিউর রহমান, ঝিনাইদহ ৩, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম ১, মোহাম্মদ শামীম কায়সার, গাইবান্ধা ৪, মোহাম্মদ মাসুম পারভেজ, চুয়াডাঙ্গা ১, মোহাম্মদ জাহাঙ্গীর আলী মিয়া, মাদারীপুর ২, মোহাম্মদ নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ ৩, মোহাম্মদ শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর ২, মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর ২, মাসুম মুস্তাফা, নেত্রকোনা ৫, মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার, জামালপুর ৪, মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া ২, মোহাম্মদ আবদুল্লাহ, মুন্সিগঞ্জ ১, আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, কক্সবাজার ২, মোহাম্মদ মুজিবুর রহমান, রাজশাহী ১, ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, ময়মনসিংহ ৭, আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী ২, মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল, রংপুর ৩, শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ ৫, মোহাম্মদ ইলিয়াস মোল্লা, ফরিদপুর ১, মোহাম্মদ মাহবুবুল আলম, কুড়িগ্রাম ৩, মোহাম্মদ মশিউর রহমান খান, বাগেরহাট ১, শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা ২, জয়নুল আবেদিন ফারুক, নোয়াখালী ২, মোহাম্মদ গোলাম রসুল, যশোর ৪, মুন্সি রফিকুল আলম, ফেনী ১, মোহাম্মদ মাহবুব উদ্দিন, নোয়াখালী ১, জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম ১৬, ইকরামুল বাড়ি টিপু, নওগাঁ ৪, মোহাম্মদ শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর ১, শেখ মঞ্জুরুল হক, রাহাত, বাগেরহাট ২, আবদুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ ৪, মইনুল ইসলাম খান, মানিকগঞ্জ ২, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মানিকগঞ্জ ১, মোহাম্মদ মুক্তার আলী, যশোর ৬, মোহাম্মদ তাজউদ্দিন খান, মেহেরপুর ১, মোহাম্মদ আইনুল হক, সিরাজগঞ্জ। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله
اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। কিয়ামত দিবসে তার সুপারিশ আমাদেরকে নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। নির্বাচনী এলাকা ১১২ পটুয়াখালী ২ বাউফল উপজেলার লোহালিয়া নদী বগা ফেরি পয়েন্ট একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানে সেতুর অভাবে বাউফল, দশমিনা, গলাচিপা উপজেলার প্রায় ১৬ লাখ মানুষ দেশের সার্বিক উন্নয়ন থেকে বঞ্চিত। পটুয়াখালী জেলার সর্ববৃহৎ এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ উপজেলা হচ্ছে বাউফল। এই উপজেলায় রয়েছে দেশের প্রাচীনতম বাণিজ্যিক এলাকা কালাইয়া ও কালীশ্বরী বন্দর সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দর। প্রস্তাবিত বগা সেতু নির্মিত হলে পটুয়াখালী ১, দুমকি, পটুয়াখালী ২ বাউফল, পটুয়াখালী ৩, দশমিনা ও গলাচিপা এই ৩টি সংসদীয় আসনের আন্তঃযোগাযোগ উল্লিখিত এলাকার সাথে বিভাগীয় শহর ও রাজধানীর সাথে সরাসরি দ্রুত কার্যকর সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এর সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে বর্তমানে উক্ত স্থানে ফেরিঘাট, নদী পারাপার চালু রয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সময় সাপেক্ষ, মাঝেমধ্যেই অত্যন্ত দুর্ঘটনার কবলিত হয় এবং যা আমাদের জন্য দুঃখজনক। বিশেষ করে রোগী পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত, যাত্রী সাধারণ পরিবহন, কৃষিপণ্য, বাণিজ্যিক পণ্য পরিবহন মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। প্রায় ৪০ বছর ধরে এই এলাকার মানুষ ফেরি পারাপার করতে গিয়ে নানাবিধ দুর্ভোগের শিকার হয়ে আসছেন। মাননীয় স্পিকার, এই জনদুর্ভোগ নিরসনে অনতিবিলম্বে লেবুখালী, বাউফল, দশমিনা, গলাচিপা, আমরাগাছিয়া জেট নাম্বার হচ্ছে 8806 সড়কে লোহালিয়া নদীর উপর ১৩৪৮ মিটার দীর্ঘ নবম বাংলাদেশ চীন মৈত্রী সেতু নির্মাণ অপরিহার্য। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে সংশ্লিষ্ট মোহাম্মদ আনোয়ারুল হক, নেত্রকোনা ২। মোহাম্মদ আখতারুজ্জামান, ময়মনসিংহ ১০। নোটিশ কি সিরিয়াল কি নোটিশ? ২ নম্বর মোহাম্মদ আনোয়ারুল হক, নেত্রকোনা ২। আপনি মিস হলো কিভাবে? নোটিশটা কি করে দিতে জানি কি বলে? হ্যাঁ, জনাব মোহাম্মদ আখতারুজ্জামান, ময়মনসিংহ ১০। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মাননীয় কৃষিমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি, আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ ১০ গফরগাঁয়ের কৃষকদের উৎপাদিত পণ্যের পচন রোধ, দীর্ঘমেয়াদী সংরক্ষণের মাধ্যমে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করিতে একটি কোল্ড স্টোরেজ হিমাগার নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা, থাকিলে কবে নাগাদ তাহা বাস্তবায়ন হইবে? ইসরাত সুলতানা, ইলেন ভুট্টো, ঝালকাঠি ২। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ইসরাত সুলতানা, ইলেন ভুট্টো
126 জালকাঠি 2। মাননীয় স্পিকার, আমি প্রথমে ধন্যবাদ দেব আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি আমাকে 2026 আমাকে নমিশন দিয়েছে, বিপুল ভোটের ব্যবধান রেখে আমাকে জালকাঠি নলছিটির সোনার মানুষটা এমপি বানিয়েছেন। এই জন্য আমি জালকাঠি নলছিটির সোনার মানুষদের প্রতি কৃতজ্ঞ। মাননীয় স্পিকার, আমার প্রতি দলের আস্থা এবং জনগণের ভালোবাসার কারণে এই মহান সংসদে আমি আসতে পেরেছি। মাননীয় স্পিকার, এই 17 বছরে যারা প্রাণ দিয়েছে, আত্মবরণ করেছেন, তাদের বিশেষ সময় বিশেষ মুহূর্তে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, 2000 সালে আমার স্বামী মরহুম জুলফিকার ভুট্টোর অকাল মৃত্যুতে আমাকে 2001 সালে ম্যাডাম খালেদা জিয়াকে আমাকে নমিশন দিয়েছে। আমাকে সেই সময় আমি 2001 সালে নির্বাচিত হয়েছি, 2026 হয়েছি। আমি জালকাঠি নলছিটির সোনার মানুষদের সোনার মানুষই বলবো। আমার স্বামীকে তিনবার সংসদে নির্বাচিত করেছে, আমাকেও 2 বার। মাননীয় স্পিকার, আমি এই সোনার মানুষদের কৃতজ্ঞতা জানাই, কিন্তু দুঃখ লাগে মাননীয় স্পিকার, যখন সোনার মানুষদের মুখের দিকে তাকাই, না আছে উন্নয়নের, বিগত সরকারের সময় কোনো উন্নয়ন হয় নাই, হয়েছে লুটতারাজ। এই নদী খর্মে বিলীন হয়ে যাচ্ছে জালকাঠি নলছিটিবাসী। তারা ট্যাক্স দেয় সরকারকে, কিন্তু তারা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। এখানে মাননীয় প্রধানমন্ত্রী আছে, মন্ত্রী আছে, পানি সম্পদ মন্ত্রী, তাকে আমি বলবো বিগত দিনের সরকারের সেই ট্যাক্স মাফ করে নূতন করে ট্যাক্স দেওয়া হোক। মাননীয় স্পিকার, আপনার ধন্যবাদ। আপনি আমার জন্য দোয়া করবেন, আমার সোনার মানুষদের দিকে সবাই ইনশাল্লাহ খেয়াল রাখবেন। সবাই ধন্যবাদ। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। মাননীয় সদস্য এস.এ. জিন্না কবির, মানিকগঞ্জ 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার নির্বাচনী এলাকার সবচেয়ে বড় যে সমস্যাটি বারবার বলে যাচ্ছি, ইতিমধ্যে আমার নির্বাচনী এলাকা 3টি উপজেলা, দৌলতপুর, ঘিওর এবং শিবালয়, 3টি উপজেলায় ভিতর দিয়ে নদী প্রবাহিত। ইতিমধ্যে আমার এই প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ ব্যাপক হারে নদী ভাঙনের শিকার হচ্ছে। আমি মন্ত্রী মহোদয়ের কাছে, পানি মন্ত্রী মহোদয়ের কাছে বারবার ডিও দিয়ে যাচ্ছি, বারবার আবেদন করে যাচ্ছি, এবং ভাঙার যে ব্যাপক ভাঙন, এই ভাঙনগুলো তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি। আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়ের কাছে আমি জানতে চাচ্ছি যে অতি দ্রুত এই প্রান্তিক মানুষের চাষের জন্য ছোট্ট একটি জমি, বসবাসের জন্য ছোট্ট একটি ঘরকে রক্ষা করার জন্য বিশেষ কোনো জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেবেন কিনা এবং নেওয়ার জন্য আমি আবেদন জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ শামীম কাসার, মাননীয় সদস্য গাইবান্ধা 4। জনাব মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার, জামালপুর 4। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এইবার প্রথম সংসদে নির্বাচিত হয়ে এসেছি। মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার নির্বাচনী এলাকা জামালপুর 141-4 সরিষাবাড়ির সর্বস্তরের জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা বিগত 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। উনি আমাকে মনোনয়ন দিয়ে জনগণের সেবা করার জন্য যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি রুহের মাগফিরাত কামনা করছি আপসীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। মাননীয় স্পিকার, আমি এমন একটি এলাকাতে থাকি যেটা আজকের থেকে 20 বছর আগে ধুলা কাদা গরুর গাড়ি, এই দিনে সরিষাবাড়ি। 1991 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যখন বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব নেন, তখন আমার চাচা মরহুম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের নেতৃত্বে সরিষাবাড়িতে এই ধুলা কাদা গরুর গাড়ি, এই দিনে সরিষাবাড়ি, এই নামটি কিছুটা হলো আমরা ঘোষাতে পেরেছিলাম। কিন্তু এই দীর্ঘ 22 বছরে 25 বছরে সেই রাস্তাঘাট
আমার হসপিটাল, আমার রেলের যাতায়াত ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় পরিণত হয়েছে। যে আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নীলফামারী জেলার উত্তর প্রান্তে চিলাহাটি একটা বন্দর রয়েছে, স্থলবন্দর। যে বন্দরটি ভারত সংলগ্ন এবং যে বন্দর থেকে চীন, ভুটান এবং নেপাল অত্যন্ত কাছে। এই চারটি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এই চারটি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের যে পণ্য আদান প্রদান, নীলফামারীর পশ্চিমে বাংলাবান্ধা বন্দর দিয়ে আর নীলফামারীর পূর্বে বুনিবাড়ি বন্দর দিয়ে এই বাণিজ্যিক পণ্য আনা নেওয়াটা করা হচ্ছে। আমার প্রস্তাব হলো যে চিলাহাটি বন্দর দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে, এই বন্দরটিকে পুনরায় চালু করে চারটি দেশের সাথে বাণিজ্য সম্পর্ক সৃষ্টি করা হলে একদিকে আমরা রাষ্ট্রীয়ভাবে অনেকগুলো রাজস্ব আদায় করতে পারবো, আর একই সঙ্গে নীলফামারী জেলার ব্যাপক উন্নয়ন হবে। আমার মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন থাকবে যে এই বন্দরটি আবারও চালু করে এই চারটি দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় চালু করা হবে কিনা, এর মাধ্যমে নীলফামারীর উন্নয়ন করা হবে কিনা, এটি আমার প্রশ্ন। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক বিকাল 3 ঘটিকা পর্যন্ত বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। পেট্রোল, অকটেন ও ডিজেল অত্যন্ত দাহ্য পদার্থ।